তাহলে আমরা আজকে হলো পরিমাণগত রসায়ন দ্বিতীয় খণ্ড মানে জ্বালানি বিজারণ টাইট্রেশন না এর উপরে পঞ্চম ক্লাস। আমরা আগের যে 4টা ক্লাস তার মধ্যে প্রথম ক্লাস আমরা আলোচনা করেছিলাম কি এই জ্বালানি বিজারণ কাকে বলে, জ্বালানি বিজারণ কাকে বলে, আধুনিক সংজ্ঞা, তারপরে পুরাতন সংজ্ঞা। আর দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করছিলাম জ্বালানি সংখ্যা কিভাবে বের করতে হয়, জ্বালানি সংখ্যার সাথে আমরা বিজ্ঞান শুরু করছিলাম। তারপরে আরো 2টা ক্লাস ছিল বলতে পারো জ্বালানি সংখ্যা এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া সমতা প্রণালী পুরো মোট 3টা ক্লাস হয়েছে। আর একটা ক্লাস হয়েছে গাণিতিক না মানে সংজ্ঞা জ্বালানি বিজারকের সংজ্ঞার উপর। আজকে পঞ্চম ক্লাস। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব গাণিতিক সমস্যা নিয়ে। আর আমরা তারপরে দেখবা একটা ক্লাস দেবো সেটা সৃজনশীল প্র্যাকটিস করব। দেখো তাহলে আমরা প্রথম কোশ্চেনটা হলো 10 গ্রাম ফেরাস সালফেট। 10 গ্রাম ফেরাস সালফেট। ওকে, 10 গ্রাম ফেরাস সালফেট দায়িত্ব করতে 10 গ্রাম ফেরাস সালফেট দায়িত্ব করতে কি লাগবে, কত গ্রাম বিশুদ্ধ কি লাগবে, কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইকার্বনেট সহজ একটা। শুধু সমস্যাটা এখানে একটাই, সেটা হলো এই বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়া থেকে বের করতে হবে মোল, কয় মোল ফেরাস সালফেট কয় মোল পটাশিয়াম ডাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে, এটাই হলো সমস্যা। কিন্তু ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, শুধু মোলটা জানতে হবে কোথেকে মোলটা বের করবে, বিক্রিয়া থেকে। আর তোমরা একটা কাজ করবে, তুমি কিন্তু ডাইরেক্ট বিক্রিয়াটা লিখতে পারো, ডাইরেক্ট যদি বিক্রিয়াটা লেখো আর সমতা করতে অনেক কষ্ট হবে। আমরা করবো কি সংক্ষেপে আমরা অর্ধ বিক্রিয়া থেকে আমরা কি করবো সমতা গণনা করে অঙ্কগুলো করবো। যেমন দেখো আমি এখানে জানি যে ফেরাস সালফেট না, ফেরাস সালফেট Fe2+ কি হবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে ওকে Fe2+ ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে Fe3+। আর কি করবে দেখো এই Cr2 বসে সে কি করবে ইলেকট্রন নিবে, সবাই জানো এটা কি হবে Cr3 সামনে 6 আর কি হবে 8টা H+, আর কি হবে 4টা পানি। আমরা এখানে কি করব সমতা করে ফেলবো একবার, মানে সংক্ষেপে করব। আমরা কিন্তু আগে কি করছিলাম সমীকরণ 1 দিয়েছি না 2 দিয়েছি, সমীকরণ 1 কে 6 দ্বারা গুণ করছি, এগুলো লেখা দরকার নেই। জাস্ট এখানে সংক্ষেপে কি করব আমরা অর্ধবৃত্তটা লিখব। এই যে ফেরাস আয়নটা ফেরিক হলো আর পটাশিয়াম ডাইকার্বনেট যে ক্রোমিয়াম সেই ইলেকট্রন নিয়ে ফেরিক হলো +6 থেকে +3 হলো। ক্রোমিয়াম 2 জনের জন্য 6 ডিগ্রি, এটা সবাই জানো। আচ্ছা তাহলে আমরা যদি এবার পানি কি 4টা হবে না 7টা হবে? সরি পানি হবে 7টা, পানি হবে 7টা। আমরা এখানে এবার কি করে ফেলি 6, মানে আমি সংক্ষেপে কি লিখলাম মানে বিক্রিয়াটা সরাসরি মুখস্থ না লিখে 14টা হবে আয়ন। হ্যাঁ সরি 14 কি হচ্ছে এখানে 7টা পানি। ওকে তাহলে এখানে 6 কত Fe3+, তারপর 2 ক্রোমিয়াম আর 7টা শেষ। তাহলে আমরা বিক্রিয়াটা সংক্ষেপে লিখে নিলাম। তুমি কিন্তু পরীক্ষা ইচ্ছা করলে ডাইরেক্ট এটা লিখতে পারো, এই লাইনটা লিখতে পারো, দিয়ে বিক্রিয়া লিখতে তো হবেই, তুমি ডাইরেক্ট যদি পারো এটা লিখতে পারো। আর এটা এভাবে লিখলে তোমার কি হবে কাজটা আরো সহজ হবে, মানে মুখস্থ মনে রাখতে হবে। তুমি তো সবাই জানো ফেরাস সালফেট হবে না, তারপর কি হবে ডাইকার্বনেটটা Fe3+। তাহলে আমরা কিন্তু বের করবো কি কত গ্রাম কি লাগে পটাশিয়াম ডাইকার্বনেট, আমরা পটাশিয়াম ডাইকার্বনেট বের করবো। সো আমি কি করবো পটাশিয়াম ডাইকার্বনেটটা ডান দিকে রাখবো, আর তারপরে 6 মোল Fe2+ ইকুইভ্যালেন্ট টু কত 1 মোল Cr2O7। দেখো এই তো মানে আমি বিক্রিয়া থেকে কি লিখছি এই সম্পর্কটা লিখছি। এবার আমরা চাচ্ছি পটাশিয়াম ডাইকার্বনেটের পরিমাণ চাচ্ছি, এখানে কি লিখি আমরা সামনে 2 পটাশিয়ামটা দিয়ে দিই আমরা, আমাদের
স্যার হ্যাঁ বলো। আসলে স্যার এখানে কি 10 আয়ন বসাতে না হবে? দরকার না, 10 টাকা এখানে বসাবা। তোমার শুধু দরকার হলো এই যে 6 মন, 6 মন এটা পেয়ে গেছি না 6 মন, আর এটা 1 মন, 1 মন। এই বিকে থেকে আমি মোটটা পেয়ে গেলাম। এখন এখানে 10 বছর তার তোমাকে বের করতে হবে পটাশিয়াম লাগাই, এখানে পটাশিয়াম লাগাই নিলাম। আর দেওয়া আছে কি ফেরাস সালফেট, তাহলে এখানে সালফেট লাগাই নিলাম। আর পুরো বিক্রিয়া 10 গ্রাম দরকার নেই। এই ফেরাস সালফেট, ঠিক আছে? মানে এখানে মানে মোলটা দেখার পরে যদি দরকার হয় 10 গ্রাম লাগাবা, আর যদি দরকার না হয় লাগাবা। যেমন এখানে দরকার কেন, কারণ আমার দেওয়া আছে কার্বন না, 10 গ্রামটা কার্বন ফেরাস সালফেট। তো আমি এখানে সালফেট লাগিয়ে এবার আমরা কি করব, এই মোলটাকে গ্রামে কনভার্ট করব। 6 কি আয়রন কত 55.85, সালফার 32, 55.85 সালফার 32 প্লাস 400 গ্রাম কত 20, এত গ্রাম কি ফেরাস ইকুইভ্যালেন্ট কি পটাশিয়াম কত 2 * 1 প্লাস 2 * আচ্ছা ক্রোমিয়াম কত 52 70 কত, এটা তো কত হবে এত এটা কত হয় বলো 6 ইনটু এখানে কত হবে 4 5 6 6 এর পাশে 11 151.85 গ্রাম ফেরাস। আর এটা একটু বলো তো কত হয় দাম দিকে, এটা ক্রোমিয়াম তো 52 এটা ঠিক আছে 2 না? into 1 কেন স্যার? হ্যাঁ ও সরি স্যার 2 into পটাশিয়াম পটাশিয়াম 1 পটাশিয়াম একটু সিআর দেখো তো এটা কত হয় মানটা, মানটা কত হয় একটু বলো। স্যার 294 294 গ্রাম পটাশিয়াম। আমরা তো আসলে ফেরাস সালফেট মিক্স করতে 10 গ্রামের জন্য বের করতে হবে। 10 গ্রাম ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট কত হবে 94294 মিক্সে কত 6 ইনটু 151.85 গ্রাম গেল K2 এটাতে আমরা গ্রামটা পেয়ে যাবো অ্যান্সার। অ্যান্সারটা কত হবে আমি একটু ডাইরেক্ট লিখে দিই, তোমরা একটু কনফার্ম করো হয়েছে কিনা। 3. স্যার উপরে 10 হবে না? গুণ এত গ্রাম হয় কিনা কনফার্ম করো। খুব সহজ একটা ম্যাথ, শুধু তারপর তুমি যদি অর্ধবৃত্তে পারো তাহলে তো মোলটা পেয়ে যাবা, মোলটা পাবা। আমরা সাইসি পটাশিয়াম রাখবো ডান দিকে রাখছি, আর দেওয়া আছে ফেরাস সালফেট, সালফেট লাগিয়ে মোলটাকে গ্রামে নিয়ে গেছি। এত গ্রামের জন্য এত গ্রাম, 10 গ্রামের জন্য স্যার বুঝছেন না? স্যার যোগ করে স্যার, স্যার যোগ করে স্যার নিচে লিখছেন স্যার। স্যার 294 স্যার উপর লাইনে উপর লাইন হ্যাঁ এটা স্যার একদম উপরে লাইনে যে স্যার যোগ যোগ করে যে লিখছেন স্যার, যোগ করে যে লিখছেন হ্যাঁ স্যার এর উপরে এই স্যার সাজানো পানি কিভাবে স্যার এদিকে এখানে 7, এখানে 7টা পানি না 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 ও সরি সরি কি লিখছি 14 পেজ সরি ঠিক আছে ঠিক আছে দেখুন স্যার হ্যাঁ বলো। স্যার সবগুলোতে সমান কেন দেই নাই? আচ্ছা শোনো, দুজন তো ভিন্ন জিনিস, কারণ একটা কাজ করতে পারে দুইজন বালক, আর সেই কাজটা করতে পারে 3 জন বালিকা। এই যে 2 জন বালক আর 3 জন বালিকা কি সমান নাকি সমতুল্য? আমি একটা কাজ সমতুল্য, একটা কাজ করবা 2 জন ছেলে করতে পারবে আর ওই কাজটা 3 জন মেয়ে করতে পারবে। তার মানে যে 2 জন বালক 3 জন বালিকা এরা সমতুল্য, সমান না কিন্তু মানে আমি তুলনা করতেছি। তার মানে 6 মোল আয়রন যে কাজটা করতে পারে 1 মোল ডাইকোমোল সেই কাজটা করতে পারে।
তার মানে সমতুল্য। এই জন্য সব জায়গায় দেখো 3টে করে দাগ দিছে, সমতুল্য। আচ্ছা, আমরা এরপর আরেকটা ম্যাথ দেখো, দেখো। তাহলে এই যে ম্যাথটা আমরা কিন্তু এখানে ডাইরেক্ট ঐকিক করলাম, মানে বিক্রিয়াটা লিখে সমতা করে আমরা ঐকিক করলাম 10 গ্রামের জন্য কত গ্রাম লাগবে। এবার দেখবে আমরা সূত্রের সাহায্য নিতে হবে। যখনই ধরো গ্রাম দেওয়া নাই, দেওয়া আছে আয়তন ঘনমাত্রা। ধরো সাপোজ এই অঙ্কটাতে ধরো ফেরাস সালফেট কি দেওয়া আছে, ধরো পরিমাণ দেওয়া নাই, দেওয়া আছে আয়তন ঘনমাত্রা। তো পটাশিয়াম ডাইক্রোমেট কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা বের করতে হবে। তখন কিন্তু কি করতে হবে, টাইট্রেশনের সূত্র ব্যবহার করতে হবে। যদি ঘনমাত্রা বের করতে পারে তাহলে টাইট্রেশনের সূত্র ইউজ করতে হবে। আবার দেখবো অনেক সময় দেখবা একজনের দেওয়া আছে আয়তন ঘনমাত্রা, অন্যজনের কি ঘনমাত্রা চাই নাই, চাইছে পরিমাণ। তখন একভাবে করবো, মানে আমি তিনটা ওয়ে, যেটা প্রথম করলাম এটা হলো সরাসরি ঐকিক নিয়ম, মোলটাকে গ্রামে নিয়ে 10 গ্রামের জন্য কত। এরপরে এখন যেটা করবো সেটা হলো দেখবা দেওয়া থাকবে আয়তন ঘনমাত্রা, দেওয়া থাকবে আয়তন। ধরো এই অঙ্কটাই মনে করো সাপোজ আমি লোহার পরিমাণ বের করতে পারবো, ধরো এই অঙ্কটাই লোহার পরিমাণ বের করতে পারবো, তখন আমি এটা আগে লিখবো, 1 মোল কি লিখবো, 1 মোল Cr2, এটা আগে লিখলাম, দেখছো, এটা আমরা আগে লিখলাম। ওকে, আর আমি লোহা বের করবো, তাহলে কি হবে 6 মোল কি, আমরা লোহা বের করবো 6 মোল কি। ওকে, আমি লোহা বের করবো। ওকে, লোহাটা ডান দিকে রাখলাম। আর ধরো পটাশিয়াম ডাইক্রোমেট কি দেওয়া আছে, মনে করো আয়তন ঘনমাত্রা। তো আমি তোকে ছবি এঁকে দেখাই। মনে করো এই বুলেটের মধ্যে কি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, বুলেটের মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট K2 Cr2 পটাশিয়াম। ওকে, আমরা এখানে কি রাখছি, ফেরাস সালফেট চলে আসছে। আমরা এখানে কি চাচ্ছি, একই যুক্ত আছে। ওকে, মানে ফেরাস সালফেট যখন দিছে বললো যে তুমি লোহার পরিমাণ বের করো, পরিমাণ চাইছি কিন্তু আমাদের খেয়াল করো। যদি পরিমাণ চাইছে তো আমি মোলটা কি করবো, আমরা গ্রামে নিয়ে যাবো 55.4। যেহেতু আমি লোহার পরিমাণ চাইছি তোমাকে, সো মোলটা গ্রামে নিয়ে গেলাম। আর পটাশিয়াম ডাইক্রোমেটের কি দেওয়া আছে, পরিমাণ দেওয়া নাই, দেওয়া আছে কি আয়তন ঘনমাত্রা। মনে করো লেখা আছে 12.5 মিলিলিটার পটাশিয়াম ডাইক্রোমেট লাগে, যার ঘনমাত্রা কত 0.15 লিটার। পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া আছে 12.5 মিলিলিটার, 0.15 লিটার। তাহলে আমরা কি করবো, এবার কিন্তু এই মোলটা গ্রাম দিব না, আর আমার তো গ্রাম দেওয়া নাই, পটাশিয়াম ডাইক্রোমেট গ্রাম দেওয়া নাই, দেওয়া আছে আয়তন ঘনমাত্রা। তখন আমরা এই মোলটা কি করবো, আমরা আয়তন ঘনমাত্রায় কনভার্ট করবো। কিভাবে করবো দেখো, 1000 মিলিলিটার 1 মোলার কি লিখবো, K2 Cr2 এটা লিখবো। 1000 মিলিলিটার 1 মোলার কি পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, 1000 মিলিলিটার 1 মোলার কি পটাশিয়াম ডাইক্রোমেট। তার মানে কি করলাম দেখো, এই মোলটাকে আমরা কি করলাম, আয়তন ঘনমাত্রায় কনভার্ট করলাম। কারণ তোমরা কিন্তু সবাই জানো বোধহয় মোলার দ্রবণ কাকে বলে, এই যে মোলার দ্রবণ কাকে বলে, যে দ্রবণের 1 লিটারে 1000 ml দ্রবণ আছে 1 লিটার, তার মানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট যা 1000 মিলিলিটার 1 মোলার দ্রবণ একই কথা। কারণ 1000 মিলিলিটার 1 মোলার দ্রবণে কি আছে, 1 মোল ডাইক্রোমেট আছে, 1 মোল ডাইক্রোমেট আছে। ওকে, আচ্ছা এবার দেখো 6 এই, তাহলে আশা করি বুঝতে পারছো। যখন দেখবা গ্রাম দেওয়া আছে, গ্রাম বের করতে হবে, তখন মোলগুলোকে গ্রামে নিয়ে দেবা, দুদিকের মোলটাকে গ্রামে নিয়ে দেবা। আর যখন দেখবা গ্রাম বের করতে বলছে, দেওয়া আছে আয়তন ঘনমাত্রা, হ্যাঁ, তখন কি করবো, দেওয়া আছে বের করতে হবে গ্রাম, দেওয়া আছে আয়তন ঘনমাত্রা, তখন যার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে তাকে বাম দিকে রাখবা, রেখে মোলটাকে কি করবা, আয়তন ঘনমাত্রা কনভার্ট করবে। এখন তোমার যদি এখানে 2 মোল থাকতো, 2 মোল, তাহলে এখানে কি লিখতে হবে, 1000 মিলিলিটার 2 মোল লিখতাম, 1000 মিলিলিটার কি লিখতাম 2 মোল লিখতাম। যদি এখানে 2 থাকতো, এখানে 1000 লিখতাম, 2 মোল লিখতাম, 2 মোল, অথবা এখানে 1 মোল লিখতাম, এখানে 2000 লিখতাম। মানে এখানে 2 থাকলে এই দুটার যে কোনো একটা 2 বানালেই হবে। আচ্ছা, আবার দেখো আরেকটা ম্যাথ দেখো, মনে করো তোমাকে ফেরাস সালফেট এর কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে কত 10, বের করতে বললো ঘনমাত্রা কত,
তোমাকে ধরো ফেরাস সালফেটের কি দেওয়া আছে, আয়তন দিয়ে বললো যে এর ঘনমাত্রা কত, আয়তন দিয়ে বললো ঘনমাত্রা কত। এটা কি করবো দেখছো, এটার দেওয়া আছে আয়তন ঘনমাত্রা আর এটার দেওয়া আছে আয়তন, আর বের করবো ঘনমাত্রা। তখন কি করবো, তখন নিয়ম হলো, দেখো তখন নিয়ম হলো সূত্র অ্যাপ্লাই করবো, সূত্র কেমন ডাইরেক্ট সূত্র, টাইটেশনের সূত্র মনে আছে নিশ্চয়ই। এই যে সূত্রটা কেমন, এম, তোমরা এম এ দিছিলা মনে আছে, ভি এ, আর কি দিছিলা যেন এম বি ভি। কিন্তু এখানে একটা কাজ করি আমরা, এতে তো এসিড হয় না, আর এখানে কি এটা জারক, আমরা এসিড, এসিডের জন্য এ দেই, তো জারকের জন্য কি দিব, ও দিব, ও ও। আর ওতে কি বলা হয়, অক্সিডাইজিং এজেন্ট জারক, ওতে কি জারক মানে অক্সিডাইজিং এজেন্ট জারক। তাহলে এম অফ ভিও দিলাম, আর এখানে কি দিব এমআর বিআর মানে বিজারক। বিজারকের ইংরেজি শব্দ কি, রিডিউসিং এজেন্ট, বিজারক রিডিউসিং এজেন্ট। আর দিছি এমআর, এমআর, আর এটা কি হলো ভি আর, এমআর তারপরে কি হলো বিআর। তার মানে আগে ছিল এসিডের আয়তন ঘনমাত্রা, ক্ষারকের আয়তন ক্ষারকের ঘনমাত্রা। এবার কি হলো জারকের আয়তন জারকের ঘনমাত্রা, বিজারকের আয়তন বিজারকের ঘনমাত্রা হবে। আর দেখো আমি যে বিক্রিয়াটা লিখছি না, এই যে মোল মোল হিসাব করছি না, তাহলে জারক মোট সংখ্যা, এই ছোট হাতের ওটা হলো জারকের মোট সংখ্যা, আর ছোট হাতের যে আর এটা হলো বিজারকের মোট সংখ্যা। তোমাদের মনে আছে এসিডের মোট সংখ্যাকে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করছিলাম, আর ক্ষারকের মোট সংখ্যাকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করছিলাম। ঠিক এখানে কি জারকের কি, জারকের মোট সংখ্যা প্রকাশ করছে কি দ্বারা, ও ছোট হাতের ও দ্বারা, আর বিজারকের মোট সংখ্যা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করছে। তার সূত্রটা কি জানো, এই আটটা কোথায় আসবে, এখানে আসবে, আর ওটা কোথায় যাবে, এখানে যাবে। তাহলে এটা হলো জারণ বিজারণ টাইটেশনের সূত্র। এসিড ক্ষারকের সূত্রটা কি ছিল, এম এ ভি, আর এম আর ভি আর, এই আটটা এখানে আসে, আচ্ছা এটা বিটা এখানে আসে, এটা এখানে আসে। এটা কি এসিড ক্ষারকের টাইটেশনের সূত্র। ঠিক অনুরূপ ভাবে আমরা কি করছি, জারণ বিজারণ টাইটেশনের সূত্র এটা। দেখো আমি কিন্তু বিক্রিয়া থেকে সব পেয়ে যাচ্ছি, আর পেয়ে যাচ্ছি বিক্রিয়া থেকে, ও পেয়ে যাচ্ছে আমরা, আর দেখো সব তথ্য দেওয়া আছে। এটা কি জারক, জারকের কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে কত, ভি, ভি কত, জারকের আয়তন হলো ভি হলো আয়তন, আর জারক মানে কি এই, আর কি আছে এম ও, আর এটা কি দেওয়া আছে বিজারকের আয়তন দেওয়া আছে ভি আর, বের করতে হবে কি শেষ। তার মানে আমরা সব দেওয়া আছে সূত্রে বসে দেবে। তাহলে কখন আমরা সূত্র বের করব, যখন অজানা ঘনমাত্রা বের করতে পারবে, বা কি করতে হবে একটা মানে একটার আয়তন ঘনমাত্রা দেওয়া থাকবে, যখন অন্যটার আয়তন বা ঘনমাত্রা বের করতে পারবে তখন আমি টাইটেশন সূত্র বের করব। আর হলো যদি পরিমাণ বের করতে পারবে, আর যদি আয়তন ঘনমাত্রা থাকে তাহলে আমরা আগেরটা করব। আর যদি পরিমাণ দেওয়া থাকে পরিমাণ বের করতে পারে তাহলে একদম প্রথম নিয়ে। তার মানে তিনটা ফর্মে, যদি পরিমাণ দেওয়া থাকে পরিমাণ বের করতে বলে তাহলে বিক্রিয়া থেকে মোল বের করবা, মোলগুলোকে গ্রামে কনভার্ট করবে। আর যদি পরিমাণ বের করতে বলে দেওয়া থাকে আয়তন ঘনমাত্রা, তাহলে কি করবা, যার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে তাকে বাম দিকে রেখে মোলটাকে আয়তন ঘনমাত্রা কনভার্ট করবে। আর যদি আয়তন ঘনমাত্রা দেওয়া থাকে আর বের করতে বলে আয়তন বা ঘনমাত্রা অন্যটা, তখন কি করবো টাইটেশনের সূত্র। তাহলে দেখবা সব ব্যাংকগুলা এই তিনটা ফরম্যাটে ভাগ করবে, তিনটা ফরম্যাটে ভাগ করবে। আমি একটা ফরম্যাট শিখেছি না, আমি এখন আরেকটা ফরম্যাট দেখাবো, দ্বিতীয় ফরম্যাটে দেখাবো। আচ্ছা দেখো এক টুকরা না, আগে লিখি আমরা এক টুকরা লোহাকে, এটা হলো শীটের 3 নম্বর, শীটের হলো এক টুকরা লৌহকে কি করবা, লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত ফেরাস সালফেটকে, প্রাপ্ত ফেরাস সালফেট সম্পূর্ণরূপে প্রাপ্ত ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জাহিত করবে।
টুকরা লৌহকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে পাত্র ফেরা সালফিউরকে সম্পূর্ণরূপে জারিত করে ফেরিক আয়নে পরিণত করতে ফেরিক আয়নে পরিণত করতে 0.01 মোলার কে MaO4 দ্রবণের দেখো 95 মিলিলিটার প্রয়োজন। বলছে ওই লৌহ টুকরার ভর কত, ওই লৌহ টুকরার ভর দেখো আমরা একটু ছবি এঁকে দেখাই না। এখানে দেখো দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর কি দেওয়া আছে আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে। আয়তনটা কত 95 আর ঘনমাত্রা আছে কত 0.01। ওকে, এখানে কি দিছো লোহার একটা টুকরা দিছো, আমরা চাচ্ছি কি ভর লোহার যে টুকরা এর ভরটা লোহা তো পানিতে মিশবে না, লোহা তো পানিতে মিশবে না, তাহলে কি দিতে হবে এখানে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করছে লোহা, তাহলে কিন্তু লোহাটা প্রথমে বিক্রিয়া করবে কার সাথে সালফিউরিক অ্যাসিড। ওকে, পরে কি বানাবে FeSO4 বানাবে, প্লাস কি হবে হাইড্রোজেন। ওকে ওকে, তাহলে দেখো লোহা প্রথমে তুমি যখন অ্যাসিডে দিবা লোহার সাথে অ্যাসিড বিক্রিয়া করবে, তাহলে কি করবে আমরা এখান থেকে কি পাচ্ছি বলতো, এই যে এখান থেকে কি পাচ্ছি আমরা আয়রন 2+ পাচ্ছি, এই যে আয়রন 2+ পাচ্ছি। যখন লোহাটাকে অ্যাসিডে দিবা তখন আয়রন 2+ পাচ্ছি, এই আয়রন 2+টা বিক্রিয়া করবে কার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করবে। ওকে দেখো তাহলে প্রথমে লোহার টুকরাটা কি করলা, যখন অ্যাসিডে দিলা লোহার টুকরাটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আয়রন 2+ হবে। এবার এই আয়রন 2+টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে আয়রন 3+ হবে। এই কাজটা করবে কি MnO4 মাইনাস করবে, Mn কি হলো 2+ প্লাস 4টা অক্সিজেন মানে কি 4টা পানি, 4 দুগুণে 3 8টা H+ আর 5টা ইলেকট্রন, এগুলো সবাই জানো। তাহলে এটা কি গুণ করবো কি দ্বারা, কি হবে ফলাফলটা, হ্যাঁ ইলেকট্রন কাটা যাচ্ছে 5 কত Fe, তারপরে MnO4 তারপরে 8 কত H+, 5 কত Fe, তারপরে ম্যাঙ্গানিজ কত 2+, তারপরে 4টা শেষ। তাহলে আমরা প্রথমে লোহার টুকরা যখন অ্যাসিডে দিলাম আয়রন 2+ পেলাম, সেই 2+টাকে 3+ করলো কে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা করার জন্য কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমরা বের করবো লোহার টুকরার ভর, তাহলে এটা বাম দিকে লিখি 1 মোল কি MnO4 মাইনাস ইকুইভ্যালেন্ট কয় মোল 5 মোল শেষ। আমরা কিন্তু লোহার টুকরার ভর চাচ্ছি, সো ডান দিকে যে মোলটা সেটা গ্রামে নিয়ে যাবো 55.4 আয়রন 3। আর এখানে কি করবে দেখো এখানে 1 মোল MnO4 মাইনাস কি করবা 1 মোল কি লিখবা 1000 মিলিলিটার কত 1 মোলার Kmn। ওকে লিখছি দেখো লিখছি আমরা, হ্যাঁ ওকে। তারপরে আমরা মোলটাকে কি করলাম আয়তন ঘনমাত্রায় কনভার্ট করলাম, 1000 লিখছি আর 1 মোল লিখছি। আর এখানে মাইনাস না রাখাই ভালো, এখানে পটাশিয়াম দিয়ে মাইনাসটা বাদ দিয়েছে, দর্শক আর না বসাবে সমস্যা।
কিন্তু ডান দিকে কিন্তু 10 ওহম বসাতে পারবো না, কেন জানো? আর আমাকে তো ফেরাস সালফেট চাইছে, লোহার পরিমাণ। এই জন্য আমরা কি করছি, মোলটাকে গ্রামে নিয়ে গেছি, লোহার পারমাণবিক ভর লিখছি। যদি তোমাকে বলতো যে ফেরাস সালফেট বের করো, মানে আমরা তোমাকে ফেরাস সালফেট দিলাম, ফেরাস সালফেট দিয়ে বললাম যে ফেরাস সালফেটের পরিমাণ বের করো, তখন কিন্তু এখানে আগে সালফেট বসাতে হবে, বসায় মোলটাকে গ্রামে নিতে হবে। খেয়াল করো, তোমাকে বলছে লোহার টুকরার ভর বের করো, এই জন্য আমরা এই আয়রন 2+ এখানে কিনে আসছি, মোলটাকে গ্রামে নিয়ে গেছি। যদি বলতো ফেরাস সালফেটের একটা টুকরা দেওয়া হলো, বলো ফেরাস সালফেটের ভর কত, তখন আমি কি করতাম, আমরা দ্বিতীয় লাইনে কি করতাম, এর সাথে সালফেট লাগাইতাম, লাগিয়ে তারপরে মোলটাকে লাগিয়ে দিতাম, মানে লাইন একটা বাড়াইতাম। আবার যদি বলতো যে শোধক ফেরাস সালফেট পরিমাণ বের করো, শোধক ফেরাস সালফেট, তখন আমি কি করতাম, সামনে পাশে সালফেট লাগাতাম, আবার 7 অনু পানি দিতাম, তারপরে মোলটাকে লাগিয়ে নিতাম। তোমাকে খেয়াল করতে হবে যে আমাকে কি লোহা চাইছে, নাকি ফেরাস সালফেট চাইছে, নাকি শোধক ফেরাস সালফেট চাইছে। যদি লোহার পরিমাণ চায় তাহলে এই যে মোলটা গ্রামে নিয়ে গেছি, যদি ফেরাস সালফেট চায় তাহলে আমি আরেকটা লাইন করবো, ওই লাইনে কি করবো, 5 মোল কি করবো ফেরাস সালফেট, তারপরে মোলটা গ্রামে নিয়ে যাবো। আর যদি শোধক ফেরাস সালফেট চায় তাহলে আমরা কি করবো, সালফেট লাগাবো, সাথে কি লাগাবো, 7 অনু পানি লাগানোর পরে আমরা মোলটাকে গ্রামে আনবো। তাহলে আশা করি সবগুলো পারবো। এখন ফেরাস বের করতে বলতে পারে, ফেরাস সালফেট বের করতে বলতে পারে, তারপরে শোধক ফেরাস সালফেট মানে 7 অনু পানি সহ কাউন্ট করতে হবে। আচ্ছা, এবার আসো, আমার তো 1001 মোলার না, কিন্তু আমার তো আসলে 1000 লাগে না, লাগছে কত, 95 মিলিলিটার, কত ঘনমাত্রা, 0.01 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, ইকুইভ্যালেন্ট কত, 55 পয়েন্ট কত, 85 95.0, আর ভাগ কত দেব, 1000, শেষ, এত গ্রাম। তাহলে বড় তো একটু লোহার পরিমাণটা কত আসে, আমি একটু লিখে দিই, স্যার 0.265 গ্রাম। 0.2653, তাহলে 2653 এটা হবে, হয়েছে কিনা দেখো, 2653 হবে, 555.85 দেখো হয়েছে কিনা, রেজাল্টটা মিলছে কিনা একটু বলো। জি স্যার মিলছে। তাহলে দ্বিতীয় ফরম্যাট এটা না, দ্বিতীয় ফরম্যাটটা কি তাহলে, যে আমরা এখানে লোহার পরিমাণ বের করতে বলছি, কিন্তু আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি দিছি, আমি গ্রাম দিই নাই, দিছি আয়তন। আর আগের যে ম্যাথটা করছিলাম সেখানে কি করা হয়েছে, ঈশা তোমার আচ্ছা এবার আসো, এবার তৃতীয় টাইপটা করবো, তৃতীয় টাইপ দেখবা, এবার কি দেওয়া থাকবে, আয়তনের মতো থাকবে, বের করতে হবে আয়তন লক্ষণ। এবার দেখো 2 নম্বর ম্যাথটা দেখো, 2 নম্বর ম্যাথ দেখো, ম্যাথ হলো লঘু কি সালফিউরিক অ্যাসিড, এর উপস্থিতিতে, এর উপস্থিতিতে 0.003 মোলার হাইড্রোজেন পারঅক্সাইড এর 25 মিলিলিটার তৈরি, 25 মিলিলিটার জাহিত করতে, জাহিত করতে কি লাগে, জাহিত করতে 10 মিলিলিটার, 10 মিলিলিটার আয়তনের, 10 মিলিলিটার আয়তনের কে দ্রবণ করবে, দ্রবণ, ওকে, লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 0.003 মোলার হাইড্রোজেন পারঅক্সাইডের 25 মিলিলিটার দ্রবণকে জাহিত করতে 10 মিলিলিটার আয়তনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ করবে। ব্যবহৃত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মোলার ঘনত্ব, দ্রবণের মোলার
ঘনমাত্রা ওকে ব্যবহৃত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত। কি করবো দেখো, এখানে কিন্তু আমি একটু ছবিতে দেখাচ্ছি তোমাকে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কি দেওয়া আছে, আয়তন 10 আর ঘনমাত্রা দেওয়া হয়। আচ্ছা ঘনমাত্রা বের করবো, সমস্যা নেই। তার মানে এখানে জারক, এটা না জারকের কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, জারকের ঘনমাত্রা বের করবো, ঘনমাত্রা বের করবো। আর এখানে কি দেওয়া আছে, বিজারক হাইড্রোজেন পারঅক্সাইড, এর দেওয়া আছে কি আয়তন ঘনমাত্রা আছে কত 0.003 মোলার, 0.003 মোলার। আর কত 25 মিলিলিটার, 25। এটা কত হবে, এটা হলো ঘনমাত্রা কিসের, বিজারকের। আর ঘনমাত্রা, আর এটা কি বিজারকের কি ভি আর। তাহলে আমরা এবার কি করবো, প্রথম কাজ হলো আমাদের বিক্রিয়াটা লিখতে হবে না, সমতা করতে হবে, তাহলে শেষ করতে হবে। আচ্ছা আমরা বিক্রিয়া লিখে সমতা করি। দেখো এই যে সবাই জানো হাইড্রোজেন পারঅক্সাইড আছে এখানে না, আর কি আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তোমরা জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু জারক, তাহলে এখানে হাইড্রোজেন পারঅক্সাইড বিজারক হবে। তোমরা কিন্তু জানো যে হাইড্রোজেন পারঅক্সাইড জারক হয় আবার বিজারক হয়, কিন্তু এখানে কি হবে হাইড্রোজেন পারঅক্সাইড, যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড কি হবে, বিজারক হবে অবশ্যই। আমরা জানি বিজারক কি হয়, জারিত হয়ে কি হয় অক্সিজেন। ওকে, আর কি কি সবাই জানো, আমরা কতদিনই এই বিক্রিয়াগুলো শিখেছি। হাইড্রোজেন পারঅক্সাইড কি হয় যখন বিজারক, তখন সে জারিত হয়ে কি করে অক্সিজেন তৈরি করে। আচ্ছা, আর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট Mn মাইনাস কি করবে, ইলেকট্রন নিবে আর 8টা প্লাস কি হবে, এই ম্যাঙ্গানিজ 2 প্লাস আর কি হবে, ওকে। এটাকে গুণ করবো কি দ্বারা, 5 দ্বারা, এটাকে গুণ করবো 2 দ্বারা, একবারে করে দিচ্ছি কিন্তু তখন ইলেকট্রন কাটা যাবে। 5 কত, তারপর 2 কত হবে, তারপরে কি 8 কত হবে, 8 না 16, 5 কত 16 না 6 হবে, কেন, আর এখানে 10 হয়ে যাচ্ছে, 5 দুগুণা 10টা এক্সপ্রেস আছে, এখানে 8 দুগুণা 16টা, ব্যালেন্স করে কি হয় 6টা হয় না, ব্যালেন্স করে 6টা। তাহলে 5 ও 2 প্লাস কি ম্যাঙ্গানিজ 2 প্লাস, তারপর 8টা। এই তো 10 কিন্তু এখানে বসানোর দরকার নাই, আমার শুধু এখান থেকে দরকার কি জানো, 2 মোল কি জারক, আর যখন সূত্র অ্যাপ্লাই করবো জারক আগে লিখতে সুন্দর হয় না, Mn ইকুইভ্যালেন্ট টু কি 5 মোল, কি 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইড, ওকে 5 মোল, দেখছো 2 মোল কি 2 মোল Mn মাইনাস ইকুইভ্যালেন্ট টু কত 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইড, 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইড। তো এখানে জারকের মোল সংখ্যা কত হয়ে গেল, জারক 4 2 জারকের মোল সংখ্যা, আর বিজারকের মোল সংখ্যা কত 5 মোল। তারপরে আমরা বিক্রিয়াটা লিখে সমতা করে আমরা কি পেয়ে গেছি, মোলটা পেয়ে গেছি। বিক্রিয়াটা লিখে সমতা করে আমরা মোলটা পেয়েছি। এবার আসো এখানে কি হয় বলুন, সূত্রটা এমও বিও আর এম আর কি হবে বিআর, এই 8টা আসবে এখানে আর এই ওটা আসবে, শেষ। আমরা এবার এগুলো সব দেওয়া আছে, 5 এমও দেওয়া আছে, কত এমও দেওয়া আছে, বের করতে হবে। আর ভিও কত 10, আর এটা কত 2, আর এমআরটা কত 0.003, আর এমআরটা কত, আচ্ছা আচ্ছা এমআরটা লিখছি, ভিআরটা কত 25, দেখো তো হয় কিনা, এমআর মানটা কত হয় 2.00325 ভাগ কত 5 × 10 কত, Sir, 0.01 mole. 0.01 m, 0.01 m, না স্যার, 0.003, 0.003
স্যার 0.003। আচ্ছা, যে এমনি বোঝা যায় 5.50 উপরে কি 25 × 2 50 কাটাকাটি চলে যায় না, তো 0.0003 আসে, 0.003 আসে। তাহলে আমরা তিনটা ফরম্যাট দেখলাম না, প্রথমটা মোলটাকে দুই দিকের মোলটাকে গ্রামে নিয়ে গেলাম, দ্বিতীয়টা কি করলাম, যেটা বের করতে হবে গ্রামে নিয়ে গেলাম, যেটা দেওয়া আছে সেটাকে আয়তনের মধ্যে কনভার্ট করলাম। আর এখানে কি করলাম, যেহেতু ঘনমাত্রা বের করতে হবে, আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, সো আমরা সূত্রে আছে, সূত্রে সাহায্য। আচ্ছা, আরেকটা নিয়ম আছে, মোট 4টা ক্যাটাগরি। আরেকটা নিয়ম, আগেগুলো হচ্ছে একদমই ভিন্ন, একদমই ভিন্ন। সেটা হলো ম্যাথটা কিনতে হবে 11 নম্বর ম্যাথ, এখানে 11 নম্বর। আর আমি বাকিগুলো সব বাড়ি কাজ দিব। এখানে মোট দেখবা 14টা ম্যাথ আছে, 14টা ম্যাথ, 14টা ম্যাথ। হ্যাঁ, 14টার মধ্যে 14 নম্বরটা বাদ দিয়ে দিব, 14 নম্বরটা লাগবে না। 13টা ম্যাথ, তা আমি তোমাদেরকে 4টা করে দেবো, 4টা 13টার মধ্যে 9টা তোমাদের দিয়ে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, তারপর যেগুলো সমস্যা হবে। আর তোমাদের কি পূজার জন্য বন্ধ দিতে হবে নাকি? পূজা স্যার শনিবার শুধু হ্যাঁ off স্যার। সোমবার লাগবে না? সোমবার না স্যার, শুধু শনিবারে স্যার। এই না সোমবার স্যার, সোমবারও লাগবে। এই যদি সোমবারটাই করো, কারণ আমি ব্যাসেও সোমবারটা দিয়ে দিছি, তো সবাই ধরছে সোমবার করে লাগবে। 2 দিন অফ থাক, সমস্যা নেই। হ্যাঁ, 2 দিন অফ থাক। এই শনি আর সোম, তার মানে তোমাদের পরে ক্লাস হবে বুধবার, নেক্সট ক্লাস হবে বুধবার। আচ্ছা, তাহলে এবার দেখো, এই তোমরা 11 নম্বরটা দিয়ে শেষ করবো আজকে। হ্যাঁ, 11। আচ্ছা, আগে কথাগুলো বলে নিই, তারপরে আমি অঙ্কটা উঠাচ্ছি। দেখো এখানে দেখো, আমি বের করবো এবার কপারের পরিমাণ। খেয়াল করো, কপার সালফেট দেবো নিচ্ছি, আমি এখানে কপারের পরিমাণ চাচ্ছি। ওকে, এই কপার সালফেট দ্রবণ দিছি কতটুকু? কপার সালফেট দ্রবণ দিছি 20 মিলিলিটার। দেখো আমরা এই আয়তনটা কোনো কাজে লাগাবো না, আর আমাকে চাইছে কপারের পরিমাণ। কপার সালফেট দ্রবণের আয়তন দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে ঘনমাত্রা বের করতে পারো, কিন্তু আমরা ওই পথে যাবো না, কারণ আমাকে তো ঘনমাত্রা চাই না, আমাকে চাইছে ডাইরেক্ট কপারের পরিমাণ। যখন কোনো দ্রবণের আয়তন দেওয়া থাকে আর পরিমাণ চাই, তুমি আয়তন দিয়ে করতে পারো, আয়তন দিয়ে সূত্র ব্যবহার করতে পারো, পরে ঘনমাত্রা বের করতে পারো, তারপরে পরিমাণ বের করতে পারো। কিন্তু আমি ডাইরেক্ট পরিমাণ বের করতে পারি, যেহেতু ডাইরেক্ট পারি, তাহলে আমি কেন সূত্র যাবো? আমি কপার সালফেট দেবো, কপারের পরিমাণ বের করতে পারছি। আমি ইচ্ছা করলে, যেহেতু আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা বের করে আমরা পরিমাণ বের করতে যাবো, একটু কাজ বেশি করতে হবে। কিন্তু আমরা করবো কি ডাইরেক্ট পরিমাণ বের করতে, তখন আমরা আয়তনটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, এবার আসো, এই যে কপার সালফেটের যে পরিমাণটা বের করলাম, এখানে কার মাধ্যমে বের করবো? সোডিয়াম থাইসালফেট। দেখো, সোডিয়াম থাইসালফেট। ওকে, আর সোডিয়াম থাইসালফেট কি দেওয়া আছে? দেখো, সোডিয়াম থাইসালফেট দেওয়া আছে আয়তন আর ঘনমাত্রা কত আছে? 20.1, 20 মিলিলিটার 0.1। ওকে, 20 মিলিলিটার কি 0.1 মিলিলিটার আছে। ওকে, ঠিক আছে। এবার একটা সমস্যা আছে, এই ম্যাথটা তোমাদের, আচ্ছা অঙ্কটা একটু লিখে নিই, অঙ্কটা লিখে 11 20 মিলিলিটার আয়তনের, আয়তনের, স্যার আর একটু নিচে লেখেন স্যার, দেখা যায় না। আচ্ছা আমি উঠাচ্ছি। 20 মিলিলিটার আয়তনের এই কপার সালফেট এর নমুনা দ্রবণকে নমুনা কি টাইট্রেশন করতে, টাইট্রেশন করতে, ওকে, 0.1 মোলার, 0.1 মোলার ঘনমাত্রা, 0.1 মোলার ঘনমাত্রা 20 মিলিলিটার, 20 আয়তনের কি লাগে? সোডিয়াম থাইসালফেট দ্রবণ করতে, সোডিয়াম থাইসালফেট, সুবিধা লিখি না, সোডিয়াম থাইসালফেট দ্রবণ করতে, ওকে,
প্রদত্ত নমুনা দ্রবণে কপারের পরিমাণ দেব। প্রদত্ত নমুনা দ্রবণে নমুনা দ্রবণে কি কপারের পরিমাণ দেব। কপার সালফেট দ্রবণের আয়তন দেওয়া আছে, হ্যাঁ, বের করতে হবে কি কপারের পরিমাণ। তার মানে আমরা এই আয়তনটা বাদ দিয়ে উপরে করতে পারবো, আর সরাসরি পরিমাণ চাইলে ডাইরেক্ট পরিমাণ বের করা যায়। আচ্ছা, পরিমাণ বের করবো। আচ্ছা, এইবার দেখো এখানে সমস্যা হলো যে আমরা জানি যে সোডিয়াম থাইসালফেটের সাথে সরাসরি কপার দিতে পারে না, এটা একটু মনে রাখবা। মানে তোমাকে যখনই দেখবা সোডিয়াম থাইসালফেট আছে আর বের করতে হবে কপার সালফেট অথবা হাইড্রোজেন পারঅক্সাইড অথবা ব্লিচিং পাউডার অথবা পটাশিয়াম আয়োডেট, আমি লিখে দিই, দেখো তোমাকে যদি বলে কপার সালফেট বের করো বা হাইড্রোজেন পারঅক্সাইড বের করো বা পটাশিয়াম ডাইক্রোমেট বের করো বা ব্লিচিং পাউডার বের করো, ওকে, এই যে কপার যদি সোডিয়াম থাইসালফেট দ্বারা যদি এই চারটার কোনোটার পরিমাণ বের করতে বলে, এই চারটার যদি কোনোটার পরিমাণ বের করতে বলে, তাহলে মনে রাখবা এই সোডিয়াম থাইসালফেট এদের কারোর সাথে সরাসরি বিক্রিয়া করে না। আর যদি করে না তাহলে তুমি বিক্রিয়া যদি না করে তাহলে তো মোল পাচ্ছ না, মোল না পালে তো ম্যাথ করতে পারতেছো না। তখন কি করতে হবে জানো? তৃতীয় একটা পক্ষ আনতে হবে, সে কি পটাশিয়াম আনতে হবে। এই পটাশিয়াম আয়োডাইড এদের সবার সাথে বিক্রিয়া করে কি মুক্ত করে? আয়োডিন। ওকে, তার মানে যদি সোডিয়াম থাইসালফেট যখন থাকবে আর এদের কারো পরিমাণ বের করতে বলবে, তখন মনে রাখবা এদের সাথে সরাসরি এই বিক্রিয়া করে না। যদিও আমরা জানি যে সোডিয়াম থাইসালফেট কি বিজারক, হ্যাঁ, আর এরা জারক, কিন্তু জারক বিজারক হলেও এরা সরাসরি বিক্রিয়া করে না, এটা মনে রাখতে হবে। তখন কি করতে হয়? তৃতীয় পক্ষ আনতে হয়, কে সে? পটাশিয়াম আয়োডাইড, তৃতীয় পক্ষ আনবে। আচ্ছা, এই তৃতীয় পক্ষ আনলে কি হবে জানো? এই তৃতীয় পক্ষ আনলে কি হবে? এদের সাথে বিক্রিয়া করবে, পরে আয়োডিন মুক্ত করবে, পরে উৎপন্ন আয়োডিনকে প্রশমিত করবে কি? সোডিয়াম থাইসালফেট। দেখো সোডিয়াম থাইসালফেট এই আয়োডিনকে প্রশমিত করা মানে পরোক্ষভাবে কাকে করা? এদের একে করা, কপার সালফেট করা। আর কপার সালফেট তো কি করছে? নিজে যেতে পারে না, কাকে বাড়াইছে? আয়োডিন বাড়াইছে। কপার সালফেট নিজের সমস্যা, সে সরাসরি থাইয়ের সাথে দেখা না করে কি করছে? ও ওর প্রতিনিধি পাঠিয়েছে, সে কি? আয়োডিন। কোথেকে তৈরি করছে? আয়োডাইড থেকে। আয়োডিন তৈরি করে সেই আয়োডিনটা কি করছে? বিক্রিয়া করছে সোডিয়াম থাইসালফেট। তাহলে এই যে আয়োডাইড যোগ করলা, আয়োডিন মুক্ত করে, এই মুক্ত আয়োডিনকে প্রশমিত করে কার মাধ্যমে? সোডিয়াম থাইসালফেটের মধ্যে প্রশমিত করে এখন তুমি কার পরিমাণ বের করবা? কপারের পরিমাণ বের করবা। এটাই কি বলা হয়? এটা বলা আয়োডিমিতি। লিখতে পারো, এটাকে বলে আয়োডিমিতি। এর নাম হলো কি? তো তুমি বুঝতে হবে কখন আয়োডিমিতি হয়। যখন কি থাকে? সোডিয়াম থাইসালফেটে কি দেওয়া থাকে? আয়তনের মধ্যে দেওয়া থাকে, তার মাধ্যমে যদি কি বের করতে পারো? কপারের পরিমাণ, হাইড্রোজেন পারঅক্সাইড মানে ঘনমাত্রা বা পরিমাণ, পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা বা পরিমাণ, মানে এই চারটা, এরা কিন্তু সবাই জারক, এরা সবাই জারক। এই জারক পদার্থের যদি পরিমাণ বের করতে বলে কার মাধ্যমে? সোডিয়াম থাইসালফেটের মাধ্যমে, তখন সেটাকে কি বলবো? আয়োডোমিতি বলা হয়। কি বলা হয়? আয়োডোমিতি বলা হয়। আয়োডোমিতি, ঠিক আছে? তাহলে আয়োডোমিতি কাকে বলে? আয়োডাইড যোগ করলা, আয়োডিন মুক্ত হলো, আর তুমি সেই মুক্ত আয়োডিনকে কি করলা? সোডিয়াম থাইসালফেট দ্বারা প্রশমিত করলা, করে তুমি কি করলা? কপারের পরিমাণ বের করলা বা জারক পদার্থের পরিমাণ বের করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় আয়োডোমিতি। তাহলে শোনো, এখানে কিন্তু বিক্রিয়া দুইটা হবে। প্রথমে কি হবে? আয়োডাইডের সাথে কার বিক্রিয়া হবে? কপার, হ্যাঁ, উৎপন্ন হবে আয়োডিন, এবং সেই আয়োডিনের সাথে আবার কার বিক্রিয়া হবে? সোডিয়াম থাইসালফেট। দুইটা বিক্রিয়া থেকে একটা বানাইতে হবে, দুইটা বিক্রিয়া থেকে একটা বানাইতে হবে। দেখো, তাহলে প্রথমে দেখো এই যে আয়োডাইড, খেয়াল করো, আয়োডাইড, ওকে, ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে? আয়োডিন। এই কাজটা করবে, এই কাজটা করবে, হ্যাঁ, করবে কপার, ইলেকট্রন নিয়ে কি হচ্ছে? বিপরীতে কি হলো? হ্যাঁ, সবাই জানো। আমরা কিন্তু কতদিন বলছিলাম যে দুইটা কপার কিভাবে থাকে? দুই দিতে হয়, কিন্তু দুই কেন দিতে হয় জানো? কারণ এই কপারটা কিভাবে থাকে? ডাইমার হিসেবে থাকে, কপার 2+2 হিসেবে থাকে, এদের লিখতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে কি হবে? সমতা হয়ে গেল। তাহলে কি? 2 কপার 2 আয়োডাইড, কি 2 কপার, ওকে, আয়োডিন আর কি হবে? কপার 2
শেষ। তাহলে কপার কি করলো, আয়োডাইড থেকে কি মুক্ত করলো, আয়োডিন মুক্ত করলো। ওকে, আচ্ছা এবার আমরা দেখাবো এই উৎপন্ন আয়োডিনের সাথে কার বিক্রিয়া, সোডিয়াম থাইসালফেট। তাহলে সোডিয়াম থাইসালফেট সরাসরি কপার কি সাথে বিক্রিয়া করতে পারে না, কপার সাথে সোডিয়াম থাইসালফেট সরাসরি কপারের সাথে বিক্রিয়া করতে পারলো না, কার সাথে করবে, হ্যাঁ করবে কার সাথে, এখন তাহলে আয়োডিনের সাথে করবে। আর আয়োডিনকে বানাইছে কে, কপার সালফেট, এই যে কপার আয়ন, আয়োডিন থেকে কি বানাইছে, আয়োডিন মুক্ত করছে। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে কি বলতে পারি, বলো 2 মোল কপার 2+ ইকুইভ্যালেন্ট টু কত, 1 মোল আয়োডিন। আমরা কিন্তু সাধারণত করে কি, যখন সম্পর্কটা লিখি কি দিয়ে লিখি, সম্পর্কটা বলো, আমরা সম্পর্কটা কি দিয়ে লিখি, আমরা যখন সম্পর্ক লিখি কি দিয়ে লিখি, বলো বিক্রিয়ক দিয়ে লিখি, এই যেটা বিক্রিয়ক দিয়ে লিখি। কিন্তু আমরা এখন কি লিখছি, এর সাথে লিখছি। আর আমাকে কিন্তু এখানে হলো আয়োডিনটা কমন, আয়োডিন কোথায় আছে, এই বিক্রিয়া উৎপাদে আছে। আবার আমি এখন আরেকটা বিক্রিয়া লিখবো, সেই বিক্রিয়া বিক্রিয়ক থাকবে, মানে আয়োডিনটা কমন রাখতে হবে। আমি যে সমীকরণ 1 দিলাম এখানে আয়োডিন আছে, আবার সমীকরণ 2 দিব সেখানে কি থাকবে, আয়োডিন থাকবে। ওকে, তখন আয়োডিনটা কমন রেখে আয়োডিনটা বাদ দিই, বাদ দিলে আমরা কপারের সাথে কার সম্পর্ক পেয়ে যাবো, সোডিয়াম থাইসালফেটের সম্পর্ক পেয়ে যাবো না। ওকে, দেখো তাহলে আমরা এখানে কপারের থেকে কপার কি করলো, আয়োডিন মুক্ত করলো। তাহলে 2 মোল কপার কি করলো, 1 মোল আয়োডিন মুক্ত করলো। এবার আমরা দেখো যে আয়োডিনের সাথে বিক্রিয়া করা সোডিয়াম থাইসালফেট কি হবে, H2O2 2- ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হলো, H4, ঠিক আছে না, সমতা করলাম। আর আয়োডিন কি করলো, ইলেকট্রন দুইটা নিয়ে কি হলো, আয়োডাইড হলো। ওকে, এটা সমতা করে, তাহলে আয়োডিন মানে এটা কমন বিক্রিয়া, এটা থাকবে সত্তরে। আয়োডিন মানে সোডিয়াম থাইসালফেট উৎপন্ন আয়োডিনের সাথে বিক্রিয়া করবে। এখন আয়োডিনটা তৈরি করার কাজটা কি করতে পারে, কপার সালফেট করতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড করতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট করতে পারে। ওকে, আমরা এবার দেখো 2 কত, প্লাস আয়োডিন, তারপরে S4O6 প্লাস শেষ। তাহলে এবার দেখো, এবার কিন্তু আয়োডিনটা কোথায় আছে, বিক্রিয়কের মধ্যে আছে, এখানে ছিল উৎপাদে আর এখানে বিক্রিয়কে আছে। তারপরে 2 মোল, দেখো 2 মোল কি, 2 মোল H2O3 ইকুইভ্যালেন্ট টু কত, 2 মোল H2O3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন। ওকে, 2 মোল ঠিক আছে, 2 মোল H2O3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন। তাহলে দেখো এই যে সমীকরণ 1 এ কি আছে, আয়োডিন আছে, হ্যাঁ, আবার সমীকরণ 2 আয়োডিন আছে, তাহলে এটা কার সমান, এটা সমান। তাহলে দেখো কপার সালফেট কিন্তু সরাসরি থাইয়ের সাথে বিক্রিয়া করলো না, বাট আমি কিন্তু দুইটা সমীকরণকে কম্পেয়ার করে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম। হ্যাঁ, সম্পর্ক পেয়ে গেছিলাম। সম্পর্কটা কেমন দেখো, এই যে সম্পর্ক পাইছি কিন্তু এটা 1 মোল, এটা 1 মোল। তাহলে এটা কার সমান, এর সমান। যেহেতু এটা এর সমান, তাহলে দুই দিকে আছে, দুটাতে 2 আছে, 2 বাদ দিয়ে দিলাম। তাহলে 1 মোল থাই, 1 মোল H2O3 ইকুইভ্যালেন্ট টু কত, 1 মোল। কিন্তু দুইটার মধ্যে 2 আছে, বাম দিকে 2 আছে, এখানে 2 আছে, বাদ দিয়ে দিলাম। তাহলে আমি কিন্তু কপারের পরিমাণ চাচ্ছি কার মাধ্যমে, সোডিয়াম থাইসালফেটের মাধ্যমে। তাহলে একটা কাজ করি, এবার কি লিখি, 1000 মিলিলিটার 1 মোলার H2O3 আর কত 63.5 গ্রাম, 63.5 গ্রাম কপার শেষ, 63.5 গ্রাম কপার। ওকে, আমার দেখো এবার আছে, আমার তো লাগছে 1000 না, লাগছে কত 20, তাহলে 20 মিলিলিটার কত ঘনমাত্রা, 0.1 সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট টু কত, 63.5 20.1 ভাগ হলো কত, কত একটু বলো, কত
হয়? বলো কত হয়? 1 to 7 কত হয়? স্যার 0.1 to 7 ঠিক আছে 0.1। এখন দেখো তোমাকে যদি এখন কপার সালফেট না বলে যদি হাইড্রোজেন পারঅক্সাইড বলে তাহলে এই জায়গায় কি করবে শুধু কাকে নিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড আনবে। যদি পটাশিয়াম ডাইক্রোমেট বলে এই জায়গায় পটাশিয়াম ডাইক্রোমেট আনবে। যদি ব্লিচিং বলে এই জায়গায় ব্লিচিং নিয়ে, মানে সবগুলো একই ফর্মুলা। তার মানে যখনই দেখবা সোডিয়াম থাইসালফেট দ্বারা এদের কারো পরিমাণ বের করতে বলছে তখন কি করতে হবে? দুইটা বিক্রিয়া লিখবা, দুইটা সমীকরণ হবে, সেখান থেকে আইডিটা কমন রাখবা। একটা সমীকরণের একটা বিক্রিয়া উৎপাদ আইডিন থাকবে আর একটা বিক্রিয়া বিক্রিয়ক আইডিন থাকবে। সমীকরণ দুটো সমীকরণ বানাবো, দুটো সমীকরণ আইডিন থাকবে। আইডিটা কমন বাদ দিয়ে কি পেয়ে যাবা? এই কপারের সাথে থাইরয়েড পেয়ে যাবা। ঠিক একইভাবে কপারের সাথে কি পাবা? না একইভাবে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে থাইরয়েড পাবা, একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে থাইরয়েড পাবা, ব্লিচিং সাথে পাবা। তারপরে আমরা অঙ্কটা করতে পারবো। কারণ আমার তো ম্যাথটা করার জন্য অবশ্যই কি লাগবে? প্রথমে অবশ্যই আমাদের মোডটা লাগবে। সরাসরি যদি বিক্রিয়া করে না তাহলে আয়োডিন যুক্ত করে আমরা আয়োডিন মুক্ত করে তার সাহায্য নিয়ে কি করবো? সম্পর্কগুলো তৈরি করবো। এটাকে কি বলা হয়? আয়োডোমিতি বলা হয় না? স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার বাম পাশের লাস্টের লাইনটি একটু আবার বলবেন? এটা জি স্যার। এই যে এখানে হলো আয়োডিনটা উৎপাদে আছে, এখানে বিক্রিয়কে আছে। তার দুই মোল ইকুইভ্যালেন্ট এক মোল আয়োডিন, দুই মোল থাই ইকুইভ্যালেন্ট এক মোল আয়োডিন। তার মানে দুই মোল কপার এক মোল আয়োডিন তৈরি করে আবার এক মোল আয়োডিনকে দায়িত্ব করে কি দুই মোল থাই। তাহলে আয়োডিন বাদ দিয়ে আমরা কি পেয়ে গেলাম? এর সাথে এটা সমান লিখছি। লেখা আমরা চাচ্ছি কপারের পরিমাণ, মোলটাকে গ্রামে নিয়ে গেছি। এই যে মোলটাকে গ্রামে নিয়ে গেছি কপারের পরিমাণ। আর এক মোল কপার মানে 63.5। আর এই মোলটা কি করছে আমরা? আয়তন অনুমানতে পারবো। ওকে, আশা করি তোমরা এখন বাকি সব ম্যাথ গুলো পাবো। তাহলে 4টা নিয়ম শিখলাম, 4টা নিয়ম। আমি 4টা নিয়মে 4টা ম্যাথ করে দিচ্ছি। এখন বাকিগুলো চেষ্টা করবা। আর আমি কি করবো? প্রয়োজনে আমার কাছে সলিউশন করা আছে। আমি তুমি যদি নাও করতে পারো দেখবা, কিন্তু সলিউশন দেখলে বুঝবা আমার মনে হয় সবগুলো। তাই আমি আগামী বুধবারে কি করবো? সৃজনশীল পড়িয়ে এই অধ্যায়টা শিখব। ঠিক আছে? অবশ্যই আরেকটা কাজ করতে হবে। এখানে আরেকটা ক্লাস লাগবে, দুইটা ক্লাস লাগবে। আরেকটা ক্লাস থাকবে হলো তোমাদের আছে দেখবা বেয়ার ল্যাম্বার্ট সূত্র আছে, শেষের দিকে দেখবা কিছু বর্ণালী আছে। তার মধ্যে একটা আছে বেয়ার ল্যাম্বার্ট সূত্র, আর একটা আছে পারমাণবিক শোষণ বর্ণালী আছে, তারপর আছে ইলেকট্রনের বর্ণালী। মানে সব পড়াবো না, আমি শুধুমাত্র ওখানে বেয়ার ল্যাম্বার্ট সূত্রটা পড়াবো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কালকে কি স্যার ক্লাস হবে? কালকে